সালামু আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ভূমিকম্প চ্যাপ্টারের কাজগুলোর সমাধান করব। এখানে প্রথমেই ৭৮ পৃষ্ঠায় একটি ছক আছে। ছকটি হলো শিক্ষকের কাছ থেকে চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করো। নিচের ছক ১ পূরণ করো। প্রয়োজনীয় ছক পূরণ করার জন্য বাসায় বা শ্রেণীকক্ষের বাইরেও কাজ করো। এখানে ভূমিকম্পের স্থান, কারণ, উৎপত্তি স্থল, মাত্রা, ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষ কোনো ঘটনার পর্যবেক্ষণ থাকলে সেই তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করতে হবে। চলো ছকটা পূরণ করা যাক। প্রথমে আছে ভূমিকম্পের স্থান। স্থান হলো চিলি। এর কারণ হলো নাজকা হলো একটি বৃহৎ টেকটনিক প্লেট যা দক্ষিণ আমেরিকার পশ্চিমে রয়েছে। এই নাজকা প্লেটটির আকস্মিক ভাঙনে ভূমিকম্পটি হয়। উৎপত্তিস্থল চিলির উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে ভালদেভিয়া শহরের সমান্তরালে উৎপত্তি হয়েছিল। এর মাত্রা কত ছিল? মাত্রা ছিল ৯.৫। ক্ষয়ক্ষতির পরিমাণ ১,৬০০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছিল এবং ৪,৩৮০, এটা হলো ৪,৩৮০ জনের মৃত্যু হয়েছিল। হিলো উপসাগরে লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হয়েছিল। দেশটি মৃত্যুপুরীর রূপ নিয়েছিল। বিশেষ কোনো ঘটনার যদি পর্যবেক্ষণ থাকে, ১৯৬০ সালে চিলির ভূমিকম্প ২০ শতকে রেকর্ড করা বৃহত্তম ভূমিকম্প ছিল। তারপরে আরেকটি জায়গার কথা বলা ছিল, সেটা হলো হাইতি। হাইতি একটা দেশের নাম, হাইতি। কারণ কারণ ছিল ভূমিকম্পটির কারণ ছিল ভূ অভ্যন্তরের একটি শিলা অপর একটি শিলার উপর উঠেছিল। হাইতির রাজধানী হতে ১৫০ কিলোমিটার পশ্চিমে উৎপত্তিস্থল ছিল। মাত্রা ছিল ৭.২। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কমপক্ষে ২,১৮৯ জন নিহত হয় আর ১,৮০০ জন আহত হয়। আর বিশেষ কোনো ঘটনা, লেস কাইসের হোটেল লি মাঙ্গুয়ার ভেঙে প্রাক্তন সিনেটর গ্যাব্রিয়েল ফোর্টুন মারা যান। পরে ৭৯ পৃষ্ঠার একটা কাজ আছে, সেটা হলো উপরের ছক দেখে কোনো ভাবনা আসছে মাথায়? ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুইটি ঘটনার ক্ষয়ক্ষতির তুলনা করে দেখো। কোনো পার্থক্য কি দেখছো? কি কারণে পার্থক্য ঘটতে পারে? দলগত আলোচনা করে নিচে লিখে রাখো তোমাদের মতামত। তো এই যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, সেটা দলগতভাবে আলোচনা করে আমাদের মতামতটা লিখতে বলা হয়েছে। চলো মতামতটা কেমন হতে পারে সেটা দেখা যায়। দুইটি ঘটনার তুলনা করা হলো। চিলিতে অনুভূত ভূমিকম্পের মাত্রা ৯.৫ ছিল। অপরদিকে হাইতিতে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল, সরি এই বানানটা ভুল আছে, এখানে এটা মাত্রা হবে। মাত্রা ছিল ৭.২। যেহেতু চিলিতে অনুভূত ভূমিকম্পের মাত্রা হাইতির তুলনায় অধিক ছিল, তাই ফলস্বরূপ ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ছিল চিলিতে। চিলিতে বাড়িঘর ধ্বংসের পরিমাণ ছিল বেশি, প্রায় ১৬০০ এবং মৃতের পরিমাণ প্রায় ৪,৩৮০ জন। পক্ষান্তরে হাইতিতে মৃতের সংখ্যা ২,১৮৯ জন। উপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে ভূমিকম্পের মাত্রা যত বেশি, ক্ষতির পরিমাণও তত বেশি হয়। একাশি পৃষ্ঠায় একটি কাজ আছে, ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ সম্পর্কে জেনেছ। এবার ভাবো ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন? দলগত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো। অর্থাৎ ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা কেন পাই না এখনো, সেটা আলোচনা করে সিদ্ধান্তটা এখানে লিখতে বলা হয়েছে। চলো এটার উত্তরটা দেখা যাক। ভূমিকম্পের পূর্বাভাস না পাওয়ার কারণ। উত্তর হতে পারে এরকম: ভূমিকম্প হলো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা আকস্মিকভাবে ঘটে। পৃথিবী পৃষ্ঠের ভেতরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য নির্ভুল সঠিক কোনো পদ্ধতি এখনো নেই। সিসমিক মনিটরিং প্রযুক্তির অগ্রগতির ফলে
ফলেও বিজ্ঞানীরা ভূমিকম্পের পূর্বাভাস পেতে সক্ষম নয়। কিছু বৈশিষ্ট্য যেমন স্থল স্থলস্তরের পরিবর্তন, ভূমিতে ফাটল দেখা দেওয়া, নতুন ঝর্ণা বা কূপের উদ্ভব, এগুলোর মাধ্যমে আমরা ভূমিকম্প সম্পর্কে হালকা ধারণা লাভ করতে পারি। তবে এসব বৈশিষ্ট্য ভূমিকম্পের পূর্বাভাস বলে যথেষ্ট নয়। তাই ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যায় না। এখানে পরের প্রশ্নটা ছিল ৮১ পৃষ্ঠার পরের প্রশ্নটা ছিল, যেহেতু আমরা ভূমিকম্পের পূর্বাভাস পাই না, তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য স্বাভাবিক অবস্থায় কোন ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন? ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন এবং ভূমিকম্পের পর আমাদের করণীয় কি দলগত আলোচনা করে সিদ্ধান্ত নাও। প্রথমে স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন। চলো কি প্রস্তুতি স্বাভাবিক অবস্থায় নেওয়া প্রয়োজন সেগুলো দেখা যাক। স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন: ১. বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করার নিয়মকানুন পরিবারের সবার জেনে রাখতে হবে, যাতে ভূমিকম্প হলেই আমরা কিন্তু এই লাইনগুলো বন্ধ করতে পারি। ২ নাম্বার, বাসায় আগুন নেভানোর ব্যবস্থা রাখতে হবে। ৩. প্রাথমিক চিকিৎসা কিট, শুকনো খাবার এবং পানি রাখার ব্যবস্থা করতে হবে। ৪. বাড়িঘর নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলা উচিত। ৫ নাম্বার, ভারী মালপত্র না রাখা। ৬ নাম্বার, ভূমিকম্প প্রতিরোধ নিরাপত্তা মহড়ার আয়োজন করা। ৭. ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা। ৮. স্কুলে ছাত্রছাত্রীদের ভূমিকম্প থেকে সচেতন করা। এবং ৯. ভূমিকম্প প্রতিরোধী অবকাঠামো তৈরি করতে হবে। এগুলো করলে কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নিতে পারি এগুলো হলো সেগুলো। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা ছিল, ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? ভূমিকম্পের সময় ভয়ে এবং আতঙ্কে দিকবিদিক জ্ঞানশূন্য হওয়া যাবে না। ১ নাম্বার। ২ নাম্বার, ঘরের বিম, পিলার, কলাম ঘেঁষে অবস্থান করতে হবে, কারণ সেগুলো হচ্ছে বেশি শক্তিশালী। আচ্ছা, শক্তিশালী বলে এগুলো ভাঙার ভয় কম, তাই সেগুলো ঘেঁষে আমাদের অবস্থান করতে হবে। ভূমিকম্পের সময় ঘরের ভেতরে থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক অ ও শক্ত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। ৪ নাম্বার, রান্নাঘরে থাকলে গ্যাস বন্ধ রাখতে হবে। ৫ নাম্বার, বিল্ডিং থেকে নামতে চাইলে শুধুমাত্র সিঁড়ি ব্যবহার করতে হবে। জানালা বা ছাদ থেকে লাফ দেওয়া যাবে না। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে অবস্থান করতে হবে। ৭. গাড়ির ভেতর চলমান অবস্থায় থাকলে গাড়ি থামিয়ে কম্পন না থামা পর্যন্ত গাড়িতে অবস্থান করতে হবে। এবং ৮ নাম্বার, গার্মেন্টস, ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় ও ধাক্কাধাক্কি করা যাবে না। তার পরের প্রশ্নটি ছিল, ভূমিকম্পের পরে আমাদের করণীয় কি? চলো দেখা যাক। ভূমিকম্পের পরে আমাদের করণীয়: যথাসম্ভব শান্ত থাকতে হবে, ভূমিকম্প থেমে গেলেও অপেক্ষা করে বের হতে হবে। ২ নাম্বার, নিজে আহত কিনা তা পরীক্ষা করতে হবে এবং পরবর্তীতে অন্যদের হতাহতের খবর নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৩ নাম্বার, ক্ষতির পরিমাণ যদি অধিক হয় যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। ৪ নাম্বার, যেখানে সুপেয় পানির অভাব দেখা দিবে সেখানে পানি ও ত্রাণের ব্যবস্থা করতে হবে। ৫ নাম্বার, ভূমিকম্পের পর আফটার শক আরো ভূমিকম্প হতে পারে, তার অপেক্ষা করতে হবে। অর্থাৎ একবার ভূমিকম্প হয়ে যাওয়ার পরে থেমে যাওয়ার পরেও কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ভূমিকম্প হতে পারে, তার জন্য পূর্ব প্রস্তুতি রাখতে হবে। টেলিভিশনে ভূমিকম্প পরবর্তী সতর্কবার্তা ও পরামর্শ শুনতে হবে।